7 গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষটা বাংলাদেশের জন্য হলো দুঃস্বপ্নের। হামজা চৌধুরীর চোখ জুড়ানো গোলে যে সম্ভাবনার প্রদীপ জ্বলছিল তা শেষ পর্যন্ত নিভে গেল দৃষ্টিকটু কিছু ভুলে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হারল 4-3 গোলে। হংকং চায়নার বিপক্ষে অধরা জয়ের গল্প লেখা হলো না এবারও। স্বাগত আজকের খেলার আড্ডায়, আপনাদের সাথে রয়েছি আমি তাই বনত এবং আমার সাথে দুজন হ্যান্ডসাম গেস্ট রয়েছেন আজকে, যারা ফুটবলটা অনেক ভালো বোঝেন, আমার থেকে তো ডেফিনেটলি বেশি। শুরুতেই স্বাগত জানাতে চাই মামুনুলকে। মানে ভালো বুঝেন বলার সাথে সাথে খুব সুন্দর একটা হাসি দিয়েছেন যে হ্যাঁ হ্যাঁ তাই, ওকে আই নো। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। কেমনে বাংলাদেশ এরকম হারের পর আপনি কিভাবে ভালো থাকেন? না, শারীরিকভাবে শুনবো আপনার কাছ থেকে। একটু আরেকজন হ্যান্ডসাম যুবকের সাথে একটু পরিচিত হতে চাই। রিফাত মাসুদ আছেন আমাদের সাথে, কালকের ম্যাচের ধারা বিবরণী আপনি দিয়েছেন। আপনার কাছেও আসবো, একটু মামুনুলের কাছ থেকে আগে শুরু করি যে বাংলাদেশের যে হার। আমরা আজকে দুটো টপিক করেছি আজকের আমাদের খেলার আড্ডা। একটা হচ্ছে হংকংয়ের সামনে গোল মেলে বাংলাদেশ, শেষ মুহূর্তে গোল হজমের দায় কার, এটা নিয়ে মনে হয় আমরা উপরে উপরে আলোচনা করে কাটিয়ে দিতে পারবো লম্বা সময়। কিন্তু পরের টপিকটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কাবরেরার বিদায় বলার এটাই কি সময়। তো প্রথমটা দিয়ে শুরু করি মামুনুল, যে গোল মেলে বাংলাদেশ কেমন লাগলো আসলে? পুরো ম্যাচটা দেখে ভালো লাগছে। মাঝখানে স্টার্টিংটা খুব ভালো ছিল। মাঝখানে আমরা দুইটা গোল বাজে রিসিভ করার পর 3-1 যখন হয়েছে তখন আসলে হাতের বাইরে ছিল সব কিছু। বাট যখন 3-2 হয়েছে তখন সব কিছু মিলে আমাদের ফেভারে ছিল যে আমরা 3-3 যে কোনো সময় করতে পারি। বডি ল্যাঙ্গুয়েজ বলেন, প্লেয়ারদের সাপোর্টারদের সাপোর্ট বলেন, কারণ হোম গ্রাউন্ডে আমাদের তো ওই সুবিধাটা নিতে হবে, সঙ্গে রেন বৃষ্টি। বাট মাঠে বোঝা যায় না যে বৃষ্টির একটা সাপোর্ট আমরা পেয়েছি। বাট আমি বলবো যে লাস্টটুকু 3-2 3-3-তে যতটুকু পর্যন্ত আমাদের টিম 3-2 হওয়ার পর 3-3 যে কোনো সময় সম্ভাবনা ছিল, হয়ে গেছে 3-3। ওই লাস্ট মুহূর্ত প্রত্যেকটা সময়, মানে আমি ওই ম্যাচ দেখার পর আমার 2015-এ একটা স্মৃতি মনে পড়লো যে আমরা 2-0-তে হারতেছি, 2-2 হলাম, ঠিক 3-2 হয়ে ফাইনাল ম্যাচ হারলাম, গোলও খেলাম, বাসিয়ে দিল, খেলা শেষ হয়ে গেল। মানে আমাদের আর কামব্যাক করার। লাস্টে যখন বাংলাদেশ গোল খেলো তখন তো অনেক স্মৃতি মনে পড়ার কথা, এরকম তো লাস্টে অনেক গোল খেয়ে বাংলাদেশ হেরেছে না। আমরা আসলে হারার থেকেও ওই ওই টাইমে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে আমরা তাজিকিস্তানের সঙ্গে এই মাঠেই 1-0-তে এগিয়েছিলাম। ঠিক 89 না 88 মিনিটে ফ্রি কিকে 1-1 হয়ে গেল, 3 পয়েন্ট চলে গেল। এই ধরনের স্মৃতি আছে আমাদের। তো এটা অভ্যাসে পরিণত হয়েছিল একটা সময়। 45 মিনিটসের পর এক্সট্রা টাইমে একটা গোল রিসিভ করতাম না, 89 বা 92 মিনিটে একটা গোল রিসিভ করতাম। এই জিনিসটা মানে এইটা আমার টাইমে 13-14 বছরে 15 বছরের যে হিস্ট্রি বলেন, আমি এইটা ফেস বেশি করছি যে আমরা এক্সট্রা টাইমে বা 45 মিনিটসের লাস্টে নাইলে এটা আমাদের কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। বাট এই মুহূর্তটা কালকের ম্যাচটা ছিল খুবই ভিন্ন, যে আমাদের 1 পয়েন্ট হইলেও হয়, বাট আমরা 3 পয়েন্ট পাইলেও আমাদের জন্য বোনাস। বাট আমরা যেখানে 1 পয়েন্টে পাওয়ার সম্ভাবনা কম ছিল, ওখানে আমরা 1 পয়েন্ট নিতেছি, এটা আমাদের জন্য গুড সাইড ছিল। আবার অনেকে বলবে না আমরা 3 পয়েন্ট পাইতাম, বাট এটা হলো সময়ের পরিবর্তনে আমাদের সেটা আত্মবিশ্বাসটা, মানুষের এক্সপেকটেশনটা বাড়ে কিন্তু সময়ের পরবর্তীতে। কারণ একটা সময় ছিল 3-1 ছিল, কেউ কল্পনা করে না ম্যাচে আমরা ফিরবো। 3-2 হওয়ার পর ম্যাচে আমরা ফিরছি, 3-3 হয়েছে, কারণ 4-3-তে জিতবো এটা আসলে টাইমটা ছিল না। বাট রিসিভও করবো সেটাও কল্পনা করতে পারি না। এই কোয়েশ্চেনটা আমি পরে করতে চেয়েছিলাম, যেহেতু আপনি প্রসঙ্গটা টেনে নিয়ে আসলেন। রিফাত মাসুদের কাছে জানতে চাই, 3-3 যখন হলো আমাদের এক্সপেকটেশনসের বাইরে রেজাল্ট ডেফিনেটলি। যেমনটা মামুনুল বললেন যে তিনি 2015-তে ফিরে গেছেন টাইম ট্রাভেলে, আমরাও তো খুব খুশি হয়েছি। কিন্তু বাংলাদেশ কি আসলে দল হিসেবে মনে করেছিল ঠিক আছে ম্যাচ তো জিতেই গেছি, 3-3 গোলে ড্র হয়ে গেছে, ম্যাচ জিতে গেছি, এখন আর পাওয়ার কিছু নেই? ওই যে ডাইং মোমেন্টস, ওখানে গিয়ে কি আসলে ওই একটু বডি ল্যাঙ্গুয়েজ হোক বা মেন্টালি হোক একটু আলগা হয়ে গিয়েছিলাম কিনা আমরা? দেখেন, এই আলগা যদি হয়ে যায় সেটা বিরাট বড় অপরাধ। আমি জানি না আসলে হাভিয়ার কাবরেরা কি মেসেজটা দিয়েছিলেন। যখন 3-3 হলো তখন আমরা দেখলাম যে তিনি আসলে দৌড়ে গিয়ে গোল উদযাপন করলেন। এরপরে তিনি আবার গিয়ে ডাগ আউটে দাঁড়ালেন। ডাগ আউটে শুধুমাত্র তিনি যে ছিলেন তা নয়, তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টরা ছিলেন, এবং সবাই তখন রাকিবের একটা ফাউল ওপাশে হতে পারতো, যেটা রাকিবকে চ্যালেঞ্জ জানিয়েছিল হংকংয়ের একজন ফুটবলার। বাংলাদেশ তখন অ্যাটাকে, মানে যখন আরও একবার সেন্টার হচ্ছে তখন বাংলাদেশ আরও একবার অ্যাটাকে। সেই জায়গা থেকে রাকিব উঠে দাঁড়ালেন। অনেকের কথা হচ্ছে যে রাকিব ওখানে উঠে না দাঁড়িয়ে যদি কয়েক সেকেন্ড শুয়েও থাকতেন তাহলে রেফরি তো খেলা থামাতে বাধ্য হতেন, কিন্তু বলটা ওখান থেকেই গেল। এবং যাওয়ার পরে বাংলাদেশ কয়েকবার ফাম্বল করেছে, বাংলাদেশ সেখান থেকে বলটা ক্লিয়ার করতে পারে নাই, একটা থ্রো ইন বাংলাদেশ কনসিড করেছে। এবং ওই সময় আমরা দেখছিলাম যে ডাগ আউট থেকে কয়েকজন মিলে রাকিবকেও বলছেন যে তুমি নিচে নামো,
নিচে নামো, মানে ওই সময় যে একটা সমূহ বিপদ আসতে যাচ্ছে সেটা অনেকে আজ করতে পেরেছিলেন। সমস্যা যেটা হয়েছে যে ডান দিক থেকে যে ক্রসটা গেছে সেখানে ফার্স্ট হেডারটা শাকিল আহাদ তপুর ছিল, এবং ওই গ্ল্যান্সিং হেডারটা ডিফেন্ড করতে গিয়ে বাংলাদেশের সমস্যাটা হয়েছে। ওই হেডটা যাওয়ার কথা অন্যদিকে, এই হেডের ডিরেকশন, ক্লিয়ারেন্সের ডিরেকশন পুরোটা কালকের ম্যাচে গড়বড় পাকিয়েছে বাংলাদেশ। ওই ডিরেকশন যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে গেছে বক্সের ভেতরে। বক্সের ভেতরে যখন একবার গেল সেখানে সাদ ছিলেন, বাংলাদেশের আরও কয়েকজন ফুটবলার সেখানে ছিলেন, তখন ওই বলটা ক্লিয়ার করতে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। আর বল যখন একবার মার্কিসের পায়ে গেল, যিনি এরই মধ্যে 2টো গোল করেছেন, ওখান থেকে যে শট করেন সব ফুটবলার তাও নয়। ইনফ্যাক্ট হংকং চায়না তো ততক্ষণ একটু পিছিয়ে থাকার কথা হিসাবে, যে তারা একটা ম্যাচে 3-1 গোলের লিড নিয়েছিল, সেই ম্যাচে তারা বাংলাদেশের কাছে ড্র করছে। এইরকম একটা পরিস্থিতি থেকে যে ওই রকম একটা শট আসতে পারে, মানে এইটাও যে সম্ভব, আমার মনে হয় বাংলাদেশের ফুটবলাররা এইটার সঙ্গে একদমই প্রিপেয়ার ছিলেন না এই ব্যাপারটার সঙ্গে, যে এইরকম একটা পরিস্থিতিতে আপনি যখন ম্যাচটা ড্র করে যাচ্ছেন, যেখানে আপনি ছিটকে পড়েছিলেন পুরোপুরি, তারপরে গিয়েও যে একটা গোল খাওয়া যেতে পারে ম্যাচের একেবারে ডাইং মোমেন্টসে, ম্যাচ যে পুরোপুরি পাল্টে যেতে পারে, এই ব্যাপারগুলোর সঙ্গে বাংলাদেশের এই টিমের ফুটবলাররা অনেকে অভ্যস্ত বলে মনে হয় নাই, পরিচিত না, এটা বলছেন আপনি। আমি মামুনুলের কাছে আসবো। আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, যে এই যে লাস্ট মিনিটে যখন গোল হজম করতে হয় এবং কম বক্সে আপনি আছেন, কমেন্ট্রি তো আমরা জানি যে ইটস এ নিউট্রাল থিং, দুপক্ষকে মাথায় রেখেই করতে হয়, তারপরে তো দিন শেষে ভিতরে তো বাংলাদেশি। কেমন লাগে তখন যে লাস্ট মিনিটে একদম ডাইং মিনিটসে গোলকে হেরে গেলাম আমরা? যখন আমি বাংলা ভাষায় কমেন্ট্রি করছি তার মানে হচ্ছে আমার যারা দেখছেন তারা সবাই বাংলা ভাষাভাষী বা বাংলাদেশি এরকম কিছুই ধরে নিই। তো ওই গোলটার পরে আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারছিলাম যে গোল হয়েছে। আমার ধারণা স্টেডিয়ামে যারা ছিলেন দর্শক তারা ভেবেছিলেন যে এর মনে গোল হয় না, এটা অন্য কিছু একটা ঘটেছে, মানে এরকম কিছু হতে পারে না। তো ওই গোলটা খাওয়ার পরে বাংলাদেশ যখন খেয়েছে তখন ব্যাপারটা আমাদের সাধারণই লেগেছে, কারণ বাংলাদেশকে এইরকম পরিস্থিতিতে এত গোল খেতে দেখেছি, মামুনুল ভাইরা তো সেটা সাক্ষী হয়েছে, কিন্তু আমি আসলে এত গোল খেতে দেখেছি। এবং গোল খাওয়ার টাইমিংয়ের কথা বলছিলেন না, যে ফার্স্ট হাফের শেষে, আপনি কালকেও গোল খেয়েছেন ফার্স্ট হাফের অ্যাডেড টাইমের শেষ মিনিটে 50তম মিনিটে, সেকেন্ড হাফের প্রথম 5 মিনিটে আপনি গোল খেয়েছেন। গোল খাওয়ার জন্য মানে সবচেয়ে বাজে সময় বলে যদি 4-5টা সময় থাকে তার সবগুলোতে টিক মার্ক দিয়ে আমরা গোল খেয়ে মানে এই মোটামুটি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স থেকে একরকম ছিটকে গেছে, যেটা আমাদের জন্য একটা মানে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সুযোগ ছিল। ওই রকম একটা ব্যাপার তো থাকে যে কমেন্ট্রিতে কি বলবো না বলবো, কিন্তু এটা খুবই শকিং ছিল। পরে গিয়ে আমাকে ওই কথা বলতে হলো যে এভাবেও হারা যায়, মানে আমি নিজেই আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে এভাবেও হারা যায় বাংলাদেশের পক্ষে। জি মামুনুল, আজকে জামাল দেশ ছাড়ার আগে আবার হংকংয়ের সাথে আমাদের ফিরতি লিগ রয়েছে, এই যে লেগ রয়েছে সরি, এই যে যাওয়ার আগে বললেন যে আমি বা আমার আরও 3জন যারা সুমিত সোম, ফাহমিদুল, জায়ান, আমরা মূল একাদশে ডিজার্ভ করি প্লেস। এটা স্ট্রেট একটা স্টেটমেন্ট, তাই না, বোল্ড স্টেটমেন্ট এগেনস্ট দ্য কোচ। তো দলের মধ্যেও তো আসলে সুতিটা মানে যেই একটা অ্যাটাচমেন্ট থাকে সেটাও তো মনে হচ্ছে অনেক গর্বরে। দেখেন, জামাল যদি এই কথাটা বলে থাকে তাহলে জামালকে সবচেয়ে বেশি সাপোর্ট কিন্তু কোচ দিয়ে যাচ্ছে। আপনি আদার্স সব কিছু দেখেন, বেঞ্চে বসে রেখে না, বেঞ্চ ইম্পর্টেন্ট না। এখন আপনার কোচকে আপনি কিভাবে সাইড করবেন? আমরা সবাই বলি যে কোচকে ছড়ান, কোচ আমরা না, ধরেন আমারটা বাদ দেন, সাপোর্টাররা সবাই বলতেছে আজ থেকে না 4-5 মাস আগে থেকে কোচ হাঁটান। ম্যানেজমেন্ট যদি না চায় আপনি কি সম্ভব কোচকে হাঁটানো? স্টিল নাও ম্যানেজমেন্ট না চাইলে। আমাদের খারাপ গুণগুলো আমরা বলতেছি, আমাদের তো ভালো গুণও ছিল মাঠে। 3-1 পিছন থেকে 3-3 আনা, সেটাও কিন্তু ভালো গুণের মধ্যে একটা। তাহলে আপনাকে বুঝতে হবে জামাল ডিজার্ভ করে। আমি স্টিল নাও রিফাত ভাইয়ের সঙ্গে কথা বলতেছি যে ফার্স্ট যখন ম্যাচের আগে টি স্পোর্টসের প্রোগ্রামে যে জামালের ব্যাপারটা আনছি, তাকে সব জায়গায় আপনি তাকে ইউজ করতেছেন, তার ফেস, তার আপনার অভিজ্ঞতাগুলি, তার টিমের সাপোর্ট নিতেছেন। তার মধ্যে তাকে যদি কোন সময় 25-35 যখন টিম লসে থাকলে তাকে ইউজ করেন, তাহলে টিম একটা ভালো শেপ আসতে পারে ডেড গুলিতে। তারপর হলো টিমের একটা সিনিয়র প্লেয়ার মাঠে নামতেছে, বল ম্যাচ কন্ট্রোল করা, বদলি হিসেবে সব কিছু মিলে এখন বদলি হিসাবে, তখন বদলি হিসাবের কথা ছিল। আমি বলতেছিলাম 25-30 মিনিট তাকে ইউজ করেন, কারণ তাকে তো নিয়ে আপনি 18 জনে বসে রাখতে পারবেন না 23 জনের মধ্যে। তাকে ইউজ করেন, ওই ইউজের সময়গুলিও বলে দিচ্ছে যে এই সময় তাকে ইউজ করলে টিম বেনিফিট হবে। এখন সব প্লেয়াররা চাই 11-এ খেলতে, ডিপেন্ড কোচ, আপনার কোচই টিম করে, কোচই ডিসাইড করে যে কে খেলবে না খেলবে। আমরাও চাই খেলুক,
আপনার জায়ানের পারফরমেন্স যে এত ভালো পারফরমেন্স হবে আপনিও কল্পনা করতে পারেন না, রিফাত ভাই আপনিও কল্পনা লাইক এ সারপ্রাইজ, সে নামার পর একটা লাইক এ সারপ্রাইজ হওয়ার কথা। আন্ডার 23 টিমে তো তিনি ভালো করেছেন, মানে এই আমি কেন সারপ্রাইজ, আমি আপনাকে কেন বলি কেন সারপ্রাইজ, তার ফার্স্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচে, তার ফার্স্ট ম্যাচ। এতদিন আমি এতদিন একটা টিমকে ট্রেনিং করেছি, এতদিন আমি একটা টিমকে দেখেছি, এই কথার বিষয়ে কিন্তু সাদের কথাটাও চলে আসে। সাদ কিন্তু লেফট ব্যাক না, আপনার সাদের পুরো কেরিয়ার এখন হুমকির মুখে, বিকজ অফ কেন, সাদকে আপনি রাইট ব্যাক থেকে লেফট ব্যাক খেলেন, আপনি তাকে রাইট ব্যাক থেকে রাইট উইং খেলান, লেফট ফুটারকে লেফট ব্যাক খেলান। কোচের অনেক কিছু ভুল আছে অ্যাজ এ কোচ, উনি যদি এটা ক্লিয়ার, উনি যদি এগুলো যদি সংশোধন না করে, এভরি ম্যাচ ভুলের সংশোধন যদি না হয়, তাহলে আমাদের ম্যাচেই বোঝা যায় যে আমাদের ডিস্টার্বগুলি কোন জায়গায় আসে। আজকে ম্যাচ হারছি, ম্যাচ হারার রিজনটা কি, আমাদের নিশ্চয় ডিফেন্ডারের অনেক মিস্টেক, যারা আপনার হংকং গোল করছে, আমরা গোল করছি কেমন করে, আমরা কিন্তু কারো মিস্টেকে না, একটা গোলকিপারের মিস্টেক ছিল আর দুইটা কিন্তু আমাদেরই নৈপুণ্যের কারণ। তাহলে আপনাকে সব কিছু মিলে আপনার কোচের সিদ্ধান্ত, কোচিং স্টাফ নিয়ে কথা বলেন, সব প্লেয়ারই খেলতে চাই। জামাল যেমন বলছে আমি 11-এ খেলতে চাই, আমি ডিজার্ভ করি বলে নাই, বাট আমি খেলতে চাই, তো সুযোগ দেওয়া একে কোচ জামাল। আর জামালই তো হাবিরের আন্ডারে একটাবারও তো বাদ পড়ে না, একই সঙ্গে আছে, বাট তাকে চেঞ্জিং এবারই ফার্স্ট নামানো হলো, তার আগে কিন্তু নামানো হলো না। প্রত্যেকটা ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু জামাল ক্যাপ্টেন্সি করছে, প্রত্যেকটা ফ্রেন্ডলি ম্যাচে জামাল, আমাদের সঙ্গে 2টা ম্যাচ হয়েছে, 2টা ম্যাচে জামাল ফুল 90 মিনিটস খেলছে। তাহলে আপনার ডিসিশনটা কোন জায়গায়, আপনি বললেন যে বোঝাপড়ার একটা তো জায়গা আছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ঘাটতি আছে, দেড়শো তো আমরা ম্যাচ হারছি। ঘাটতিটা পূরণ করার জন্য দুই পক্ষেই, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ কেন থাকে, একটা টিম কখন ভালো রেজাল্ট করে জানেন, হেড কোচের রাইট হ্যান্ড যখন ভালো থাকে। আপনাকে এটা মেনে নিতে হবে। হাসান আল মামুনের কথা বলছেন? না, আমি নট মামুন ভাই, ওখানে আরো ওভারঅল ফরেন কোচরা আছে, তা আপনার তাকে কি পরিমাণ সাপোর্ট তারা কি দিতে পারছে। এই যে জামাল কথাটা বললো, ও তো টিম লিডার, স্টিল না ওকে ক্যাপ্টেন বলে, আপনিও ক্যাপ্টেন বলেন, রিফাত ভাই ক্যাপ্টেন, আমিও ক্যাপ্টেন, হি ইজ দ্য ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেনের কথার ধরনটা সব কিছুই তো ক্যাপ্টেনের মতো হওয়া উচিত। সে নামছে, সে ডিজার্ভ করছে, নেক্সট ম্যাচে তাকে 11-এ দেওয়ার মতো সে ম্যাচ খেলছে, এখন সে খেলবে না। বাট ইজ হি ফিট ফর 90 মিনিটস? নো, হি ইজ নট ফিট ফর 90 মিনিটস। তো রিফাত, মানে আমি এটা ইন জেনারেল সবাই বলে যে ক্যাপ্টেন শুরুর একাদশে থাকে না, থাকেই তো না। লাস্টের যে কটা ম্যাচ আপনি দেখেছেন, মানে ফ্রেন্ডলি ম্যাচ বাদ দিলে, তো তাহলে ক্যাপ্টেন্সি দিতে হবে কেন? এটা অন্যরকম একটা ব্যাপার। ধরেন রাফাল মার্কেজ, মেক্সিকান ফুটবলার, তিনি টিমের ক্যাপ্টেন্সি করেছেন অনেক, 14-15 বছর মেক্সিকো টিমের ক্যাপ্টেন্সি করেছেন। তিনি একটা সময় গিয়ে যে সবসময় নিয়মিত নামতেন তা না, তাকে একটা সময় নামানো হতো পরে, তিনি সেন্টার ব্যাক, তাকে নামানো হতো অন্য কারণে। এখন লিডারশিপটা সবসময় যে মাঠে গিয়েই এক্সিকিউট করতে হবে, ঘটনাটা সম্ভবত এরকম। আর ফুটবলে তো ইজ হি এ স্পোকসপারসন ফ্রম দ্য টিম, মানে এই ব্যাপারটা এটা আমি একটু সারপ্রাইজ এই কারণে যে আপনি প্রতিবার আমাদের যে একটা টেন্ডেন্সি যে আমরা একটা ম্যাচের আগের দিন ম্যাচ ডে -1 প্রেস কনফারেন্সে আমরা নিয়ে যাচ্ছি ক্যাপ্টেনকে, এরকম কোনো নিয়ম কিন্তু আসলে নাই যে ফুটবলে এরকম কোনো ঘটনা নাই যে আপনি আর ক্যাপ্টেনকে নিয়ে আসতে হবে। ইনফ্যাক্ট সবসময় বড় ক্লাবগুলো বা বড় দলগুলো যেটা করে যে ম্যাচের আগের দিন এমন একজনকেই তারা নিয়ে যায় যাকে ঘিরে তার আসলে তেমন একটা প্ল্যানও সবসময় থাকে, এরকম না। এই ব্যাপারের সাথে আমরা একেবারেই পরিচিত। এই প্রশ্নটার কারণটা হচ্ছে ক্যাপ্টেন নিজে যদি না জানেন যে আমি খেলছি কিনা, তার কনফিডেন্স লেভেল তো লো থাকবে সবসময়। সেটা থাকতে পারে, কিন্তু জামালের ওই কথাটা আমার মনে হয় একটু মিসকোটেড হয়েছে, একটু অল্প। তিনি খেলতে চাবেন এটাই স্বাভাবিক, বরং যখন কাল 2 সোহেল রানা স্টার্ট করলেন বাংলাদেশের হয়ে স্টার্টিং 11-এ, 1 সোহেল রানা তো আগেরবার স্কোয়াডেই ছিলেন না, মানে ছোট সোহেল রানা যিনি, তিনি জুন মাসের 10 তারিখে সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচ খেলা হয়েছে সেই ম্যাচে দলে ছিলেন না। হাবিয়ার কাবরা তখন বলেছেন তার কোচিং ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে যতদিন তিনি কোচিং করেছেন তার ভেতরে এটা তার একটা টাফেস্ট ডিসিশনসের ভেতরে একটা ছিল যে তাকে তিনি দলে রাখতে পারেন নাই। এরপরে কিন্তু বাংলাদেশে কোনো খেলা হয়নি, এরপরে বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একটা করে ম্যাচ হয়েছে, এর বাইরে কোনো ম্যাচ হয় নাই। তাহলে আপনি আসলে কি বেসিসে ডিসিশনটা নিলেন? আপনি সিঙ্গাপুর ম্যাচে যেটা করেছিলেন সেটার থেকে আপনি কোন বেসিসে ডিসিশন নিলেন? ইন্ডিয়ার ম্যাচে মুজিবুর রহমান জনি স্টার্ট করলেন, 2 ম্যাচ 3 ম্যাচ ঘুরতে তিনি স্কোয়াডেই নাই, মানে এইভাবে কি আসলে প্লেয়ারের ফর্ম নামে পড়ে এটা কি বাংলাদেশেই সম্ভব নাকি? আপনি জুনিয়র সোহেল রানার কথা বলছিলেন, সিনিয়র সোহেল রানাও তো কালকে খুব একটা ভালো পারফরম্যান্স। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কথাটা শেষ করি, সেটা হচ্ছে সোহেল রানা যদি 2 সোহেল রানা খেলেন, তাহলে ওখানে 2 সোহেল রানার চেয়ে বরং 1 জামাল ভুইয়ার তো আসলে খেলার কথা ছিল, মানে আমি 1 সোহেল রানাকে দেখি, আরেক জামাল ভুইয়াকে দেখি স্টার্টিং 11-এ। না, রিফাত ভাই যেটা বললো যে এটা ট্রু, কারণ হচ্ছে ইন্ডিয়া ম্যাচের পর
ইন্ডিয়া ম্যাচের পর জামালকে ইউজই করে নাই, কিন্তু ইন্ডিয়া ম্যাচেও ইউজ করা হয়নি। জামালকে কিন্তু তখনই চেঞ্জিংয়ে ইউজ করা উচিত ছিল। আপনি যদি ম্যাচ জিততে চান, এটা আমি বলছি যে জামালকে আপনি যদি ইউজ করতেন তাহলে আপনি ভালো কিছু পেতেন, খারাপ কিছু হতে পারতো কিন্তু আপনি ভালো কিছু পেতেন, টিমের একটা ইম্প্যাক্ট পড়তোই মাঠের মধ্যে। আপনি তারপর সেকেন্ড ম্যাচ আসছেন সিঙ্গাপুরে, তাও আপনি ইউজ করলেন না। আজকে এই ম্যাচে আপনি ইউজ করলেন, 4 জনকে রেজাল্ট পেয়েছেন। এখন পরবর্তীতে ইউজ করার একটা আটকেছে যে না, জামাল এই 4 জন নামার পর পুরো খেলার পরিবেশটাই চেঞ্জ হলো ইনসাইডে ফিল্ডে। এখন আপনার ডিসিশন এজ এ কোচ, হেড কোচের ডিসিশন, উনি নেক্সট ম্যাচে জামালকে ইন করবে, জায়ানকে খেলাবে, সুমিতকে তো মাসবি 11-এ দিবে, কারণ সুমিতের রিজন দেখাচ্ছে সে জার্নি করছে, আসলে স্বাভাবিক। আপনার মানে এটা আসলে ম্যানেজমেন্টের কতটুক, আমি ম্যানেজমেন্ট বললাম না, আমরা কারো দোষ দিয়ে কিন্তু বেঁচে যেতে চাই, এখানে দোষের কিছু না। সুমিত কেন একদিন আগে আসবে? ক্লিয়ার কাট, আমাদের ইম্পর্টেন্ট ম্যাচ, আমাদের হোম ম্যাচ। এবং আমার কাছে যে তথ্য আছে তাতে তিনি 2 মাস ধরে খুব একটা ম্যাচ খেলেননি ওখানে। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে তার ক্লাব ক্যাভালরি এফসি তাকে ছাড়বে না, কারণ তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, এবং তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে রোববার দিন তাদের দেশে, বাংলাদেশ সময় সেটা পড়েছে সোমবার ভোরে আমাদেরকার সময়। তো তারপরে তিনি খেলে 27 ঘন্টা জার্নি করে তাকে আসতে হবে। জার্নি করার পরে তিনি একটা ট্রেনিং সেশন পেয়েছেন। এখন তাকে ঘিরে আইডিয়াটা, মানে টিমের পক্ষ থেকে এরকম বলা হয়েছে, দেখেন হাভিয়ার কাবরেরাও এটা বুঝেন যে সৌমিত সোম ছাড়া এই দলে চলে না, মানে এই দলে আপনি কাকে খেলাবেন? সৌমিত সোম তো অবধারিত, তিনি স্টার্ট করবেন, এটা স্ট্রেংথ অনেক ভালো, অনেক ভালো। বাকিদের চেয়ে ওই হেডটা, শুধুমাত্র ওই হেডটা দেখলে আমরা বুঝতে পারি যে তিনি আসলে বাকিদের চেয়ে আলাদা। তো ওই জায়গায় কোচ এবং কোচিং প্যানেলের ডিসিশনটার পেছনে লজিকটা হচ্ছে এরকম যে তিনি যেহেতু এই ট্রাভেলটা করে এসছেন, তার যেহেতু ইনজুরি ছিল, ইনজুরির কারণে তিনি মাস 2 প্রায় খেলতেও পারেন নাই, তিনি কেবলমাত্র ফিরেছেন সপ্তাহ 2-3 আগে, এবং তাকে তার ক্লাবের হয়েও নিয়মিত খেলানো হয়েছে, তাও না তাকে গেম ম্যানেজমেন্টটা ওইভাবে চিন্তা করা হয়েছে তার যেহেতু ইনজুরি আছে, ফার্স্টে 60 মিনিটস, কোনো একদিন চেঞ্জে এইভাবে করে যাতে আগানো যায়। বাংলাদেশ টিম সম্ভবত এই চিন্তায় করেই যে ট্রাভেল করে এসছে, একটা ক্লান্তির ব্যাপার আছে, যদি আমি তাকে হারিয়ে ফেলি 14 তারিখের ম্যাচে তাহলে কি ঘটবে, এইভাবে করে তারা চিন্তা করছে। কিন্তু সেই ছকটা হয়তো ভুল ছিল, কারণ বাংলাদেশের ঘরের মাঠে বাংলাদেশই তো ওই ম্যাচে এগিয়ে, তাদের একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা, সেইখানে আপনি সর্বশক্তি বিনিময় করে। আপনার এই জায়গা থেকে আরো অনেক কিছু জানার আছে, কারণ 14 তারিখের ম্যাচ, তারপর নেক্সট মাসের ম্যাচ, ওইখানে আসলে সেফ থাকতে গিয়েই এই ম্যাচের হার কিনা, কোচ আসলে ডিফেন্সিভ ট্যাকটিক্যাল নিয়েই মাঠে নেমেছিলেন কিনা, অনেক প্রশ্ন আছে আমার কাছে, অনেকগুলো কোয়েশ্চেন। আপনাদের কাছে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। খেলার আড্ডার সময় হয়েছে, ছোট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখছেন খেলার আড্ডা, আপনাদের সাথে রয়েছি আমি তাইব অনন্ত, আমার সাথে রয়েছেন সাবেক ক্যাপ্টেন মামুনুল হক, এবং আমার সাথে রয়েছেন ধারাভাষ্যকার এবং ক্রীড়া সাংবাদিক রিফাত মাসুদ। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাবরেরার প্রয়োজনীয়তা, আমাদের দুটো টপিকের একটা টপিক ছিল যে কাবরেরাকে বিদায় বলার এটাই সময় কিনা। প্রশ্নটা কঠিন, উত্তরটাও মনে হয় কঠিন মামুনুল। মাসবি কঠিন, আপনার আমি চাইলে তো কাবরেরা বিদায় হবে না, ম্যানেজমেন্টের চাইতে হবে, ম্যানেজমেন্টের ডিসিশন, যারা ম্যানেজমেন্ট আছে তারা বলতে পারবে কখন তাকে বিদায় দিবে। ধরে নেন আপনি ম্যানেজমেন্ট, আপনি রাখতেন কিনা? না, আমি ম্যানেজমেন্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমি বলতে পারতাম আপনাকে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার যেটা দরকার, অনেক কিছু চেঞ্জ দরকার। হ্যাঁ, আপনি যদি চেঞ্জটা এখন না করেন, জি, তাহলে আপনার কি হবে, আমাদের যে ড্রাফটটা উপরের দিকে, ওইটা জানি নিম্নের দিকে না আসে। আপনি এখন যদি চেঞ্জ না করেন, এটা নিচের দিকে আসবে আস্তে 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 আস্তে। তা আপনি বলছেন কাবরেরাকে চেঞ্জ করার, এটি সময় কালকের ম্যাচ শেষে অনেকগুলো প্রতিবেদনে বলা হয়েছে কাবরেরা একগুয়ে, জেদি, তার কোচিং প্যাটার্ন মুখস্থ, কাকে কত মিনিট খেলাবেন ফিক্স। ফুটবল তো এভাবে খেলা যায় না। রিফাত মাসুদ, আপনিও এগ্রি করেন কিনা? কালকের ম্যাচে আবার ফেরত যাই, 45 মিনিটসের পরে সেকেন্ড হাফের শুরুতেই হংকং চায়না একটা চেঞ্জ করলো, তারা নামালো মাঠে মার্কিসকে, যে মার্কিস হ্যাট্রিক করে বাংলাদেশকে হারালেন। বাংলাদেশ ওই ম্যাচে ফার্স্ট হাফে ডমিনেট করেছে, হংকং চায়নাকে আমরা খুঁজে পাই নাই, এবং বাংলাদেশ যে ডমিনেট করেছে, ভালো খেলেছে, তার কারণটা হাভিয়ার কাবরেরাকে আপনাকে দিতে হবে ক্রেডিটটা। ম্যাচের রেজাল্টটার পরে আবার আপনার ক্রেডিটটা তুলে নিতে হবে। দিন শেষে কোচকে লোকে মনে রাখে রেজাল্ট দিয়ে, ওই ট্যাকটিক্স কৌশল কি এগিয়েছিলেন কি পিছিয়েছিলেন কিছুই তাতে যায় আসে না। তো দিন শেষে আপনি ওই প্রোঅ্যাক্টিভ জায়গাতে মার খেয়ে গেছেন অপোনেন্ট কোচের কাছে। সেই কোচ, হংকং চায়নার কোচ কিন্তু চেঞ্জটা করলেন ঠিকই, যে আমার কাজ হচ্ছে না, আমি একটা বোনাস গোল পেয়ে গেছি ফার্স্ট হাফের শেষ দিকে গিয়ে, আমি চেঞ্জটা করে ম্যাচটা ঘুরিয়ে নেব, এবং তারপরে সেকেন্ড হাফে ম্যাচটা কিন্তু ঘুরেই গেল। বাংলাদেশ চেঞ্জ করতে একটু অপেক্ষা করলো। বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফে দেখেছে ফয়সাল আহমেদ ফাহিমকে দিয়ে খুব একটা কাজ হচ্ছে না। ওই সময় কি পরিবর্তনে ফাহমিদুলকে নামানো যেত না? আপনি জানেন যে ফাহমিদুলের স্পিড আছে, এবং এই
গেম ডিমান্ড করছে এমন স্পিড এবং একই সঙ্গে ফিজিক্যাল যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেটার জন্য ফাহমিদুল তো প্রচন্ড পরিমাণে ফিটিং এই ম্যাচের জন্য বা এইরকম অপোনেন্টের এগেইনস্টে। তো আপনি তো সেই কাজটা আপনিও আগে করতে পারতেন 45 মিনিটসে, কিন্তু আপনি অপেক্ষা করলেন ওই গোলটা কনসিড করার আগ পর্যন্ত। যখনই গোলটা হলো 50 মিনিটস মার্কে, তারপরে গিয়ে 55-7 এরকম 58 মিনিটের দিকে 3টা পরিবর্তন বাংলাদেশ করিয়ে নিল, যখন ম্যাচটা চেঞ্জ হয়ে যখন গেল, ম্যাচটা 2-1 হয়ে গেছে তখন। কিন্তু আপনি তো চাইলে সেকেন্ড হাফে শুরু থেকেই পরিবর্তনের দিকে যেতে পারতেন। আপনার তো এখানে উইন্ডো যথেষ্ট আছে, আজকাল 5টা পরিবর্তন করানো যায়, কিন্তু আপনি সেদিকে জানেন। আপনি যে ওয়েট করলেন, এগুলোই আসলে প্রশ্নবোধকের জায়গা তৈরি করে দেয় আমার কাছে মনে হয়। রিফাত, আরো একটা জিনিস জানতে চাই আপনার কাছে। রাকিব ফাহিম সামনে, আমরা ইনফ্যাক্ট ম্যাচের আগের দিন মনে হয় আপনার সাথে আমার কথা হচ্ছিল, আমরা নাম্বার 9 নেই আমাদের, বহুদিনের আমাদের অভিযোগ। তো রাকিব ফাহিম সামনে খেলছেন, মানে রাকিবের জন্য জায়গাটা ঠিক কিনা, ফাহিমের জন্য কিনা? রাকিব এবং ফাহিমের এই জায়গাটা আবিষ্কার হয়েছিল সাফে 2023-এর সাফে, এবং সেটা দিয়ে যে সাফল্যটা এসছে সেটা দিয়ে 2023-এ বাংলাদেশ খুব ভালো করেছে, এবং 2024-এ তার কন্টিনিউশন আমরা দেখেছি। 2025-এ এসেও আমরা ওই একই রকম ব্যাপার দেখছি। এই কারণে ওই প্রশ্নগুলো ওঠে যে তাহলে সময়ের সঙ্গে আপনার তো এখন প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে, আপনার দলে এখন হামজা চলে এসেছেন, তাহলে আপনি আসলে কৌশলে কি পরিবর্তন করলেন? আপনি 2 বছর আগেও ডায়মন্ড মিডফিল্ড খেলতেন, এখনও সেই ডায়মন্ড মিডফিল্ড খেলছেন, তাহলে আপনার পরিবর্তন কি হলো? আপনি তো সেই কৌশলের সঙ্গে পরিবর্তন করলেন না। হয়তো বছর 2 আগে ডায়মন্ড মিডফিল্ড কাজ করতো, এখন হয়তো কাজ করে না, এখন হয়তো আপনাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে। সেই জায়গাগুলো নিয়েই আসলে এই কথাগুলো সবসময় ওঠে। রাকিব আর ফাহিমের জায়গা ওইটা না, কিন্তু রাকিব আর ফাহিম ওই জায়গায় খেলতে পারেন। এখন খেলতে পারি এক জিনিস, আর খেলে দিচ্ছি, খেলে ম্যাচ জিতাচ্ছি আরেকটা জিনিস, তাই না? রাকিব, তারপর রাকিবের উপরে কালকে প্রচুর লোড গেছে, রাকিবই সব আক্রমণ করেছেন ফার্স্ট হাফে। তিনি একবার ভেতরে ঢোকেন, একবার বায়ে যান, কিন্তু ফাহিম ওইভাবে অ্যাক্টিভ ছিলেন না, কারণ তার ওই দিক থেকে পেছনে তিনি ওই সাপোর্টটাও পাচ্ছিলেন না। রাইট সাইডে তাও তাজউদ্দিন কিছু কিছু ওভারল্যাপ আন্ডারল্যাপও কয়েকটা সিচুয়েশনে করেছেন, যে কারণে আপনি রাকিবকে আরেকটু দেখেছেন অ্যাক্টিভ। কিন্তু ওই পাশে আপনি লেফট সাইড থেকে অ্যাটাকে অলমোস্ট কিছু আপনি পান নাই। যখন একবার জায়ান নেমেছেন, তারপরে আপনার ওই পাশ থেকে অ্যাটাক শুরু হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু ওই পাশে বাংলাদেশের অ্যাটাক হাতে গোনা অল্প গুটি কয়েকটা। সো ওইটা কারোরই জায়গা না। ফাহিম যে চেঞ্জে ভালো, এইটা আপনি সিঙ্গাপুর ম্যাচে দেখেছেন। সিঙ্গাপুর ম্যাচে ফাহিম যখন চেঞ্জে নেমলেন, তিনি একটা পেনাল্টি জিতে দিয়েছিলেন তো বাংলাদেশকে, যেটা আসলে আর বাংলাদেশ পায় নাই। ফাহিম মূলত এই টিমটাতে সম্ভবত পরের দিকটাতে আরও বেশি ইম্প্যাক্ট রাখতে পারেন, এবং এই ফাহিমের জায়গা নিয়ে অনেক কথা হয়েছে, তিনি কোন সাইডে খেলবেন, এই আলোচনা এই পর্যায়ে এসে আসলে করার কথা ছিল না। 2টো গোল, মানে 4টা গোল তো তারা করেছেন, 4টা গোলই প্রশ্নর জায়গা রয়ে গেছে। 2টো গোল তো খুবই দৃষ্টিকটু, ডিফেন্সের ভুল চোখে পড়েছে, ক্লিয়ার করতে গিয়ে মনে হয়েছে বলটা অ্যাসিস্টই করে দিয়েছে, তাদের পায়ে তুলে দিয়েছে, গোল যেন করতে পারে। মানে এই ধরনের ইন্টেন্স ম্যাচে এসে এমন, মানে এই ধরনের এরর, মানে এটা আসলে কেন হতে পারে বলে আপনি দেখেন? ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি সুযোগ পাবেন কম, আবার আপনার সুযোগ কম দিতে হবে। আমাদের সঙ্গে তাদের ডিস্টেন্স কোন জায়গায়? তারা 50-50-কে 100 করে, আমরা 100-কেও 100 করতে পারি না। তারা 50-কে 100 করে। আপনি ফার্স্ট গোল দেখেন, দেন সেকেন্ড গোল দেখেন, তারা কিন্তু এটা 50-50-কে 100 করছে। ভুল কাদের? আমাদের। ফার্স্ট গোল ফাহিমের ফ্লিক, এটা আপনার কাউকে, মানে এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচে এটা হয় না, এটা কি হওয়ার না, না, এটা কোনো ম্যাচে হওয়া না। প্রথম গোল এবং লাস্ট গোল, জিনিসটা হেড কোনোদিন আপনার বারের দিকে যাবে না, তাও আপনার হেড, আপনারই ডিবক্সে বল, হেড আপনার দরকার হলে অন্য পাশে পাঠান, নাহলে কর্নার করে দেন। কর্নার ডেঞ্জার হয়, কারণ ফরেন আমাদের দেশের বেশিরভাগ আমরা সেট পিসগুলি অ্যাভয়েড করি, কারণ তারা অন্যদের সেট পিসগুলি খুব স্ট্রংলি সেট পিস করে। এখন আমাকে যদি সেট পিস অ্যাভয়েড করতে হয়, আমি অন্য সাইডে দিব। আমি পিছনে দেখতেছি না, বাট আমি পিছনে ফ্লিক করছি। ফার্স্ট বল। সেকেন্ড বল, আমি সেকেন্ড যে গোলটা সোয়েলের কথা আপনার সঙ্গে শেয়ার করতে, সোয়েল জুনিয়র সোয়েল চেজিং করলো, বলটা ঠিকই আমাদের মাঝখান দিয়ে গেল, আমাদের কোনো ডিফেন্ডার নেই। তাদের একটা স্ট্রাইক, একটা উইঙ্গার সেকেন্ড ম্যান রান করে স্কোর করে দিয়ে চলে গেল। থার্ড গোল দেখেন, থার্ড গোল মানে জিনিসটা দেখতে এত বাজে লেগেছে যে আপনার ডিফেন্ডার আপনার পায়ের ফাঁক দিয়ে বল দিল, ওইটাই রিসিভ হলো। ফোর্থ গোলের কথা বাদই দিলাম। ফোর্থ গোল হলো টাচ হয়েছে, ফ্লিক হয়েছে, ফ্লিকটা এমনভাবে হয়েছে, ফ্লিকটা ওদেরই পায়ে গেছে, আমাদের কারো পায়ে যায়নি। ও যদি জুনিয়র তপু হেড না দিত, বড় তপু পাইতো, বড় তপু ক্লিয়ার করে দিত, বাট জুনিয়র তপুর ফ্লিক পাইলো, ফ্লিক পেয়ে ওইদিকে চলে গেল। বাট ফার্স্ট সেকেন্ড থার্ড গোলের যে অবস্থানটা ছিল, এটা মানে আপনার, এটা যদি নর্মালি আপনি যদি একটা একটা করে দেখেন, কতগুলি মিস্টেক ওখানে জড়িয়ে।
আপনি যে মিস্টেক খুঁজেন অনেকগুলি মিস্টেক ওখানে যায়। রিফাত আমি কিছু অ্যাড একটু করবেন? হ্যাঁ। এই গোলটা নিয়ে একটু বলি, মামুন ভাই মনে হয় আরো ভালো অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট গোলটার যে কথাটা বললেন, ওই কর্নার কিকটা ফার পোস্টে ওইটা বাইলাইন পেরিয়ে যাচ্ছে, এটা ডেড বল, মানে শেষ, ফার্স্ট হাফের খেলা প্রায় শেষ। ওই বলটা তারা বাঁচিয়ে রেখে বল ভেতরে রাখলো, কয়েকবার ওটা হেডে বাংলাদেশ ক্লিয়ার করতে পারে নাই। এবং ফাহিম যে হেডটা দিয়ে ব্যাকে পাঠালেন বলটা, ওই সময় সোহেল রানাও ওই বলের জন্যই যাচ্ছিলেন, ওই বলের জন্য কেউ আর যাচ্ছিলেন না। সোহেল রানা এই মুভমেন্ট আর ফাহিমের এই মুভমেন্ট সোহেল রানার জন্য ছেড়ে দিলে হয়। লম্বায় সোহেল রানা সিনিয়র, তার চেয়ে ফাহিমের চেয়ে লম্বা বেশি, এরিয়ালে তিনি বেটার, আর সামনে ছিল ওর এবং face। সোহেল রানা দেখলেন যে ফাহিম এখান দিয়ে এসে তার সামনে দিয়ে বল ওপাশে পারেন, তিনি ঠায় দাঁড়িয়ে আছেন। ফাহিমকে জিজ্ঞেস করছেন না, অ্যাসিস্ট করেছেন তো ফাহিম ওটা, হ্যাঁ। গেল, এটা ফার্স্ট গোল। এই যে বললেন না দুইটা তিনটা জায়গায় বল ক্লিয়ার করতে পারে নাই। সেকেন্ড গোলে বাংলাদেশ যেটা কনসিড করেছে, গোলকিপার মিতুল মার্মা বল পেয়েছেন এবং তিনি নিচ থেকে খেলা বিল্ড আপ করবেন। হামজা তার চোখের সামনে দাঁড়িয়ে আছেন, ও পাশে তারিক কাজী আছেন। তিনি এখন দেখতে পাচ্ছেন যে ওরা হাই প্রেস করছে, তাই তিনি এখন শর্ট পাস দেবেন না। এই পাশে আরও একজন ডিফেন্ডার ছিলেন, তখন তিনি উড়িয়ে মারলেন সাদউদ্দিনের কাছে। সাদউদ্দিন যিনি লেফট ব্যাক বাংলাদেশের, এইটা একটা পজিটিভ সাইন যে বাংলাদেশের ফুল ব্যাকরা একটু উপরের দিকে আজকাল তাদের স্টার্টিং পজিশনে উপরের দিকে থাকে। কিন্তু আপনি যখন নিচ থেকে খেলা বিল্ড আপ করতে চাবেন আর এই ধরনের টিম যখন আপনাকে হাই প্রেস করবে, তখন আপনাকে উড়িয়ে মারতে হবে, উড়িয়ে মেরেছেন। কিন্তু আমরা কি টেকনিক্যালি এত ভালো যে আমরা ওই বল কন্ট্রোলে নিতে পারবো? ওই যে পেছন থেকে যে সাদউদ্দিনকে একজন প্রেস করতে আসছে, এটা কেউ খেয়াল করেন নাই। এবং ওই প্রেসিং থেকে বল পেল হংকং চায়না, সেটা থেকে মিডফিল্ডে বল গেল, সেই মিডফিল্ডে বল ধরার জন্য এরিয়ালে আবার শাকিল আহাদ তপু সেন্টার ব্যাক পজিশন ছেড়ে গিয়ে ওখানে গেলেন, এবং তারপর ওই অ্যাটাক থেকে ঠায় দাঁড়িয়ে সোহেল রানা ওই ব্যাকপাস থেকে গোলটা হলো। এই যে গোলের সিকোয়েন্স, এইটা এই যে নিচ থেকে খেলা বিল্ড আপের মানে কোন জায়গায় আসলে তফাৎ হয় ইন্টারন্যাশনাল ম্যাচে, এই ম্যাচের প্রিপারেশন আপনি কই নেবেন? ক্লাবের একটা টিমও কি হাই প্রেস করে না। তো এই যে নিচ থেকে খেলা বিল্ড আপ করতে চায় সবাই, ওই গোলকিপার পাস দেয় সেন্টার ব্যাককে, সেন্টার ব্যাক আরামসে দৌড়ে যায় হাফ লাইন পর্যন্ত, তার একটা প্রেস আসে না। তো ওই প্রেসিং তো খেয়ে অভ্যস্ত না বাংলাদেশের ডিফেন্ডাররা, ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে তাই ওগুলো হ্যান্ডেলও করা যায় না। আবার বাংলাদেশও নিচ থেকে খেলা বিল্ড আপের বাইরে কিছু ভাবতেও পারছে না, কারণ আজকালকার যুগে নিচ থেকে খেলা বিল্ড আপ করা ছাড়ার কোনো উপায়ও তো বোধহয় নেই। না, আপনি ফাহিমের যে কথাটা বললেন বা থার্ড গোলের ক্ষেত্রেও আমরা তো নিজেরাই এসে বল ডিফেন্সের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। ডিফেন্ডারদের তো বল ক্লিয়ার করতে হয়, এটা তো বেসিক। আমিও তো ফুটবল খেলি না এখন, বাট আমিও তো বল বাইরেই মারবো। দেখেন প্ল্যানিংগুলি থাকে কি, আমি বলি আপনি ইন্টারন্যাশনাল ম্যাচগুলি যখন ভালো টিমের সঙ্গে খেলবেন, যে টিম আমাদের খেলতে অ্যালাউ করবে, যে কোনো টিম যখন আপনাকে খেলতে অ্যালাউ করবে, তখন আপনাকে বুঝতে হবে তারা কোন জায়গায় খেলতে অ্যালাউ করে। তারা যদি সাইড ব্যাগে খেলতে অ্যালাউ করে, মনে করবেন মিডল থেকে বল যখনই সাইড ব্যাগে যাবে তখনই প্রেস স্টার্ট হবে, কারণ সাইড ব্যাগে বল দিলে প্রেসিং করার সুযোগটা বেশি থাকে, কারণ ওর তো লাইনের এই পাশে আর কোনো স্পেস নেই, তারও একটাই স্পেস এই জায়গায়, ওকে এখানে স্টপ করবে। অনেক টিম আছে মিডলে প্রেসিং করে। কখন মিডল প্রেসিং করে? এখন তো ডি বক্সের ভিতরে কোনো প্লেয়ার এগেনস্ট টিমের প্লেয়ার আসে না, তখন কি করে, যখনই গোলকিপার দেয় তখনই স্ট্রাইকারের কাট করা শুরু হয়ে যায়, তখনই প্রেসিং করে। অ্যান্ড আমরা বিল্ড আপ করতেছি, আমরা কাদের সঙ্গে বিল্ড আপ করতেছি? আমরা এমন একটা টিমের সঙ্গে বিল্ড আপ করতেছি যে আমাকে সুযোগ দিচ্ছে না, তাহলে আমাদের একটু চেঞ্জ হওয়া উচিত। এই যে আপনি বললেন দুইটি স্ট্রাইকার, আমাদের দুইটাই প্লেয়ারই খেলে টিমে উইঙ্গার লিগে, তা আপনাকে তো নাম্বার 9 একটা রেডি করা উচিত। নাম্বার 9 নাই, বাটও আপনাকে নাম্বার 9 একটা রেডি করা উচিত, কারণ আপনি লিগে দেখেন, লিগে অনেক নাম্বার 9 আছে, বাট আপনাকে রেডি করে আপনি রাকিব আর ফাহিমকে দিয়ে রাকিব আর আরেকজনকে দেন নাম্বার 9। আপনি যে নাম্বার 9 রেডি করার কথা বলছেন, সেটার জন্য তো এনাফ সময় কাবরেরা পেয়েছেন, অনেক সময় পেয়েছেন, অনেক সময়। আপনি একটা টিম না, একটা টিমকে সুন্দর করে রেডি করার জন্য সবচেয়ে বেশি টাইম কাবরেরা পেয়েছেন। জি, আমরা অনেক কথা বলবো, আরও আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। খেলার আড্ডা দেখছেন আপনারা, এবং বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে আলোচনা এখনও চলছে। হংকংয়ের সাথে বাংলাদেশের আরও একটা ম্যাচ রয়েছে 14 তারিখ, যেটা ফিরতি লেগ, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। আপনারা দেখছেন খেলার আড্ডা, আলোচনায় আমাদের সাথে রয়েছেন সাবেক ক্যাপ্টেন মামুনুল এবং ক্রীড়া সাংবাদিক রিফাত মাসুদ। একটু আগে আমরা খবর পেয়েছি বাংলাদেশ হংকংয়ে পৌঁছে গেছেন, এবং আপনি বলছিলেন হংকংয়ে নাকি খুব সুখস্মৃতি আছে আমাদের, কি অফ এয়ারে বলছিলেন, একটু মনে করিয়ে দেন। এটা আসলে আপনি বললেন না 23 চলে না, আরে না, বলেন 23ও চলে, জায়ান তো 23 থেকে আসছে। তখন আমরা সবাই ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম ওই টাইমে। আমরা এখানে 3 গোলে হারছি হংকং এর সাথে, 3 না 4 গোলে হারছি মাঠে, 3 গোলে, 3 গোলে। ওদের হয়তো যে ওদের 1-0 হারিয়ে দিয়েছে। গোল খেলে মনে থাকে না না কত গোল খেয়ে হেরেছেন, 3 গোল 4 গোল চিন্তা করে কাটাই দিলাম। কারণ ওই লেবাননের সঙ্গে 4টা ছিল, এখানে এসে 2 গোলে জিতছি হোমে, আর এখানে আপনার হংকং এর সঙ্গে এখানে 3 গোলে হারছি, ওখানে যে 1 গোলে জিতছি। আচ্ছা, একটু হংকং এর ম্যাচটা নিয়ে, মানে ওদের মাঠে খেলা এবং ভারতের সাথে ওদের ম্যাচটা হাইলাইটস তো আমরা সবাই দেখেছি।
কি সুপার লাস্টে ফিনিশটা ওরা করলো। 50,000 নাকি দর্শক, এবং যতটুকু খবর পেয়েছি যে পুরো টিকিট সোল্ড আউট, পুরো মাঠ সোল্ড আউট। তো ডেফিনেটলি সব হংকং চায়নার মানুষজনই থাকবে। বাংলাদেশের জন্য আরো একটা কঠিন ম্যাচ রিফাত অপেক্ষা করছে। কঠিন ম্যাচ। আবার সমিত সোমের কথা যদি চিন্তা করেন, সমিত সোম কালকে ম্যাচ শেষে বলতেছেন যে বাংলাদেশের এই 25,000 সমর্থক তাদেরকে যেভাবে সমর্থন দিয়েছেন মাঠে, এরপরে ওই 50,000 সমর্থক তাদের এগেইনস্টে থাকলে তাদের কিছু যায় আসে না। বাংলাদেশের মানে যত আমরা আলোচনা করি, সমালোচনা করি যে এই গোল কেন খেলাম, ওই গোল কেন হলো, বাংলাদেশ কিন্তু এখনো মরে নাই। মানে এইভাবেও চিন্তা করা যেতে পারে। আপনি এইভাবে ভাবেন যে বাংলাদেশকে হংকং চায়না এখানে এরকম একটা ম্যাচে হারিয়ে দিয়ে গেছে, আমাদের সবার হৃদয় ভেঙেছে। এখন বাংলাদেশের সামনেও কিন্তু তাদের একটা সুযোগ আছে ওই একই কাজটা ওদের মাঠে গিয়ে করা, এবং ওই যে তাড়নাটা, ওই ফ্লেয়ারটা যদি ভেতরে জ্বলে, ওই আগুনটা, যে দুঃস্বপ্ন তো আমার ধারণা সবাই দেখেছেন। এবং আজকে প্লেয়াররা যখন বাস থেকে নামলেন, এয়ারপোর্টে ভেতরে ঢুকছেন, একজন চোখের দিকে তাকানো যাচ্ছে না। সাধারণত বাংলাদেশের ফুটবলাররা এয়ারপোর্টে গেলেই একটা ছবি পোস্ট করেন যে ন্যাশনাল ডিউটি, এয়ারপোর্ট দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ওই যে ডিউটি ফ্রি সামনে, এই ছবি পোস্ট করেনি। আজকে কারো একটা ছবি পোস্ট করতে দেখলাম না। সবার ভেতরে একটা প্রতিশোধের স্পৃহা থাকা উচিত, এবং এই স্পৃহাটা বাংলাদেশকে হেল্প করতে পারে ওই মাঠে। আর এই ম্যাচে হয়তো বাংলাদেশের মাঠটা বাংলাদেশকে হেল্প করেছে, হয়তো ওয়েদার বাংলাদেশকে হেল্প করেছে, কিন্তু হংকংয়ের মাঠে গিয়ে বাংলাদেশ যদি নিজেদের খেলাটাও খেলতে পারে, যে খেলাটা বাংলাদেশ আসলে খেলেছে ফার্স্ট হাফে, অসম্ভব কিছু না। হংকং চায়নাকে যত বড় হম্বিতম্বি আমরা মনে করেছিলাম, অত বড় যে তারা না, এটা তো কালকেই প্রমাণ হয়েছে মনে হয়। জি, এমনিতেও বাংলাদেশের হাতে আসলে উপায় ছিল না, কালকের ম্যাচটা ড্র করতে হতো অন্তত, এবং ওদিকে ভারত আর সিঙ্গাপুরের ম্যাচটার দিকেও তাকিয়ে থাকতে হতো। সেখানে ভারত আবার শেষের দিকে গোল করে ড্র করেছে, বাংলাদেশের জন্য অপশনটা ওপেন করে রেখেছিল, বাংলাদেশের সুযোগটা কাজে লাগাতে পারেনি। মামুনুল, কার্যত আমাদের সুযোগ আর নেই আর কি। মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি হিসেব করি, বাংলাদেশ 3 ম্যাচে 9টা পয়েন্ট নিল, এদিকে আবার 1 পয়েন্ট আছে, 10 পয়েন্ট, তাহলে হতে পারে ওদিকে আবার সব হারতে হবে। একটা ম্যাচ যদি জিতে চায় হংকং বাংলাদেশের সাথে, তাহলেই মনে হয় আসলে কেল্লাপথে। দেখেন, কোয়ালিফাইয়ের কথা যদি আপনি চিন্তা করেন, কোয়ালিফাইয়ের কথাটা টাফ, বাট আপনি আপনার টেবিলে একটা ভালো অবস্থানে থাকতে পারেন। 2 বা 3, আপনার নিচে তো কেউ একজন থাকবে। এখন আপনার ইমপ্রুভমেন্টটা আপনাকে চিন্তা করতে হবে। আপনার লাস্ট এশিয়া কাপে আপনার অবস্থান কোন জায়গায় ছিল, আজকে আপনার অবস্থান কত, আপনার লাস্ট এশিয়া কাপে কয়টা গোল রিসিভ করছেন, আপনি এখন কয়টা গোল, আপনাকে তো ধীরে ধীরে আপনাকে উপরে উঠতে হবে। আপনি যদি সব কিছুই চিন্তা করেন, তাহলে এখনও অনেক সুযোগ আছে আমাদের একটা ভালো জায়গায় যাওয়ার। কারণ আমার হোমে ইন্ডিয়ার সঙ্গে আমার ম্যাচ আছে। আমরা ধরেন হংকংয়ে জিতলাম বা ড্র করলাম, আমি বললাম তো, আমি বিলিভ করি টিমের মধ্যে, বিশ্বাস করি। আমরা যদি বিশ্বাস না করি, কেউ বিশ্বাস করতে হবে। ফার্স্টে আমাদের নিজেদের বিশ্বাস করতে হবে, আমরা রেজাল্টটা পাবো। তাহলে আমরা যদি ওখানে ড্র বা জিতে আসি, তাহলে আমরা যদি ইন্ডিয়ার সঙ্গে আমাদের মাটিতে জিতি, তাহলে আমরা কিন্তু ইন্ডিয়ার আগে আসি, ইন্ডিয়ার উপরে থাকবো। তাহলে আমাদের অবস্থান কিন্তু একটা জায়গা থেকে একটা স্টেজে আমরা উপরে চলে আসলাম। আপনাকে এটা বিশ্বাস সিঙ্গাপুরের উপরেও চলে যাব আমরা। আমি আপনাকে বললাম যে ওই জায়গাটা, আবার আমরা অ্যাওয়েতে সিঙ্গাপুরের সঙ্গে আছে। তাহলে আপনাকে এখান থেকে ছিটকে যাওয়া, ওখানে যদি জিতি তাহলে আমরা এশিয়ান কাপে আপনাকে এখান থেকে ছিটকে যাওয়া না, এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা এটা টাফ জব। আমরা যেভাবে ইজিলি বলি, এটা আমরা খুবই ইজিলি বলতেছি আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করব, এই করব। আমরা কি ওই ধরনের ফ্যাসিলিটিস বা ওই ধরনের আমাদের সুবিধা বলেন, আদার্স বলেন, সব কিছু মিলে আমরা কি পাই নাকি, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি এক হামজা আসাতে তো বাংলাদেশের ফুটবলের সব কিছু চেঞ্জ হয়েছে। আমরা এখন সুমিত বলি, জায়ান বলতেছি, এখন ফামিদুল বলি। এক হামজাকে দিয়ে তো আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনি এবার ডেভেলপ করতে পারবেন। আপনাকে ইজি, আপনারা যেভাবে আমরা এশিয়া কাপ খেলবো, ইটস নট ইজি। হামজা তো নিজেই বলেছেন মেসি একাও পারবে না, ইটস নট, এটা ইজি, এটা ইজি না, এটা ইজি না, এটা টিম গেম। আপনাকে একটা 11-এর বাইরেও একটা 11 থাকা উচিত, যে আপনাকে সহযোগিতা করে। আপনার অবস্থানটা আপনাকে ইমপ্রুভমেন্ট, আপনি সরাসরি একটা জায়গায় যেতে পারবেন না। আপনার সরাসরি যেতে গেলে আপনাকে লট অফ প্লেয়ার থাকতে হবে। হামজার মতো 5টা থাকতে হবে, তারপর মেসির মতো 2টা থাকবে, মেসির মতো না, জাস্ট মানে সুনীল শেট্টির মতো 2টা প্লেয়ার থাকতে হবে, স্কোরার মতো, যে আপনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আপনাকে আগে আমরা যে জায়গায় আছি এখান থেকে আমাদের উপর উঠতে হবে, আমাদের কিছু জায়গা চেঞ্জ করতে হবে, ডে বাই ডে ইমপ্রুভ। আমাদের সবকিছু অ্যানালাইসিস দেখতে হবে, আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি নাকি। আমরা সারা জীবন কি ইস শব্দ করে চলে যাব, হতাশা, লাস্ট মিনিটে আর কত গোল খাবো। রিফাত মাসুদ, একটু মানে বাংলাদেশের কালকে যদি ডিফেন্স লাইনটা দেখি, তারেক কাজী হাফ ফিট, তপু তো ছিলেনই না, লাস্টে বাধ্য হয়ে নামাতে হয়েছে।
পাইপলাইনে নেই, প্লেয়ার নেই, কাকে কোথায় খেলাচ্ছেন আসলে নিজেই বুঝতে পারবেন কোচ ভালো। এটা আমাদের জাতীয় ক্রিকেট দলের মতো, একজন প্লেয়ার লিটন অসুস্থ হয়ে গেলে তাকে রিপ্লেস করার জন্য আবার একটা ওপেনারকেই নিয়ে যেতে হয়। এই যে ক্রিকেট ফুটবল যাই বলেন, পাইপলাইনে প্লেয়ার নাই, এই সমস্যার সমাধান হবে কিভাবে? ক্রিকেটের অবস্থাটা তো আমি আসলে অত ভালো জানি না, কিন্তু ফুটবলের যেটা জানি, দেখেন ফুটবল নিয়ে যে এখন কথা বলছেন না, মামুন ভাই কথা বলছেন, আমি বলতেছি, আপনি বলতেছেন, এই কথাটা 14 তারিখের পরে আর কেউ বলবে না। মানে দরকার হচ্ছে এই কথাটা, এই আলোচনাটা চালু রাখা যখন ইন্টারন্যাশনাল ফুটবল থাকে না। মানে ফুটবল ব্যাপারটা তো সিরিজের মতো না যে 3 ম্যাচের সিরিজ খেললাম, আজকে এইখানে, কালকে আফগানিস্তানে, কালকে পাকিস্তানে। ফুটবলের ব্যাপারটা হচ্ছে মাসে একটা পাবেন না সব সময়, বছরে ম্যাক্সিমাম 10টা ম্যাচ খেলবেন। যখন আপনি ম্যাচ খেলবেন না সেই সময়ও আলোচনা আছে কিনা। যখন লিগের খেলাটা খেলতে যাচ্ছেন কেউ একজন মুন্সিগঞ্জের মাঠে গিয়ে অথবা ময়মনসিংহের মাঠে গিয়ে, তখন ওই খেলাটা কেমন হচ্ছে ওইটা নিয়ে আমাদের কথা বলা দরকার। তারপরে আমরা ওই জায়গাটায় পাইপলাইনের কথাই বলতে পারবো। পাইপলাইন তৈরির আগে তো প্লাস্টিক বানাইতে হবে, তারপরে না পাইপ বানাবো। মানে পাইপ যে বানাবো সেটার জন্য আগে প্লাস্টিকের সাপ্লাই লাগবে, তো সেই প্লাস্টিকের ইকুয়েশনে তো আমরা মিলাইতে পারি না। পলিথিন বানাবেন, তারপরে সেখান থেকে প্লাস্টিক হবে, অনেক হিসাব নিকাশ আছে, সেটা তো হচ্ছে না। এই গেল পাইপলাইনের হিসাবটা। আমি একটু ওটার সাথেই মামুনুল ভাইয়ের এই কথাটা যদি মানে ওই ইকুয়েশনের হিসাবটা যদি একটু যাওয়ার সুযোগ পাই। কালকে আমি ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম, তখন তিনি আমাকে বলছেন যে ফুটবলে অনেক কিছু হয়, এখন আমাকে 3টা ম্যাচ জিততে হবে। ওইভাবে একটা ম্যাচ হারার পরে হামজা চৌধুরী যখন বলেন যে পরের 3 ম্যাচ জিততে হবে, তখন এইটা একটা খুবই পজিটিভ সাইন। এবং হামজা এই পজিটিভিটিটাই এই টিমের মধ্যে এনেছেন, যে হেরে গেছি বলে কাঁদছি তা না, এখন আমার জন্য ইকুয়েশন হচ্ছে 3টা ম্যাচ জিততে হবে। এবং ওই যে ইশ করার ব্যাপারটা, আগে তো কয়েকবার ইশ করতে হবে, তারপরে না আপনি ম্যাচ জিতবেন, তারপরে আপনি এশিয়ান কাপ খেলবেন। এইবার আপনি চতুর্থ হইয়েন না, এবার আপনি দ্বিতীয় হন, তৃতীয় হন, তাহলে না পরের বার গিয়ে হামজার বয়স যখন এখন 27-28, তখন গিয়ে হয়তো 31-32 হবে। পরের বার খেলি, এইবার হয়তো হবে না, কিন্তু পরের বার খেলতে হলে সেই প্রসেসটা এখান থেকেই শুরু করতে হবে। এইবার আপনি 4th হয়ে পরের বার এশিয়ান কাপ খেলতে পারবেন। ঠিক আছে, আপনি তো মানে আশার কথা বলছেন, আশার কথা তো আমরা শুনতেই চাই, কিন্তু এই কোচকে দিয়ে হবে কিনা এটা একটা অনেক বড় প্রশ্ন। এটা ডিফারেন্ট কোয়েশ্চেন। দেখেন কোচকে দিয়ে হবে কি হবে না, এইটা তো সিঙ্গাপুর ম্যাচের পরেই বোধহয় বোঝা উচিত ছিল। এটা ডিসিশন পেয়ে যাবেন। এখন আপনি কি করে চেঞ্জ করবেন? এখন আপনার 14 তারিখে ম্যাচ, এরপরে 1 মাস পরে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ, এবং এই হংকং সাথে হারার পরে তো আপনি অনেকটুকু বাদই পড়ে গেছেন। আপনার তো সিঙ্গাপুর ম্যাচে অ্যালার্ম বাজে নাই, তো এখন আপনি সেই অ্যালার্ম আর কি করে বাজাবেন? আপনি যদি হংকং আর ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ যেতেও, আমার ধারণা হাভিয়ার কাবরেরা নিজেও এটা জানেন যে তার জন্য এই দুটো ম্যাচ, স্পেশালি এই হংকংয়ের সঙ্গে লাস্ট ম্যাচটা, এইটা তার ভাগ্য নির্ধারণী ম্যাচ ছিল অনেক অর্থে। ভাগ্য নির্ধারণী ম্যাচ। মামুনুল, আসলে কাবরেরার কোচিং স্টাইলে আপনি অনেকগুলো কোচের আন্ডারে খেলেছেন, তাই না? জাতীয় দলে দীর্ঘ সময় খেলেছেন, ক্যাপ্টেন্সি করেছেন। আপনি যখন খেলতেন আমরা দেখতাম যে আপনি মাঝমাঠ থেকে খেলা তৈরি করছেন, নিচে নামছেন, উপরে উঠছেন। সো আপনি আমাদের থেকে এটা ভালো বুঝবেন। কোচ হিসেবে কেমন আসলে, কি মনে হয় আপনার? স্টাবার্ন অনেক। দেখেন, রিফাত ভাই বললো রেজাল্ট পেলে সব ঠিক আছে, রেজাল্ট না পেলে মানে 3 পয়েন্ট হলে তো আর কোনো সমস্যা আপনার ইস্যুগুলি তৈরি হয়। আপনাকে ওই এই চ্যাপ্টার কিন্তু প্রথমেই শেষ হয়ে গেছে, যে আমরা স্টার্ট করছি 4-4-2-তে ডায়মন্ড শেপে, এখনও 4-4-2-তে খেলতেছি। আমার নাম্বার 9 নাই বলে আমি 2 উইঙ্গারকে স্ট্রাইকার খেলাচ্ছি। আমার নাম্বার 10 ছিল না, আমি এখন নাম্বার 10 পাইছি, আমি মোরসালেনকে ইউজ করছি, এখন আমি সুমিতকে ইউজ করবো নাম্বার 10-এ। স্বাভাবিক এটাই। ওই আপনাকে চেঞ্জ করার জন্য, একটা ভালো জিনিস করার জন্য, একটা ভালো কোচ, আপনার একটা ভালো টিম রেডি করার জন্য আপনার প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ারের ইম্পর্টেন্সে আপনাকে বুঝতে হবে। আপনার স্ট্রেন্থ কোন জায়গায়, ওর স্ট্রেন্থ কোন জায়গায়, আপনি কীভাবে এত 1.5 বছর, মনে হয় 1.5 বছর ধরে আপনি একটা টিমের সঙ্গে এত সবচেয়ে বেশি ছিলেন, আপনি এখনও অনেক কিছু চেঞ্জ। 3 বছর, 3 বছর একদম একটু সংক্ষেপে বলতে হবে মামুনুল, সময় নেই। 3 বছর ধরে আপনি একটা টিমে আছেন, আপনি এখনো কিছুই চেঞ্জ করতে পারলেন না। এখনো আপনার নেক্সট ম্যাচ নতুন করে স্টার্ট করবেন। জামাল বলতে বাধ্য হচ্ছে যে আমি খেলবো, তাহলে এই 3 বছর আপনি কি জিনিসটা চেঞ্জ করলেন? তো এই ধরনের জায়গায় এসে কোচের প্রশ্নবিদ্ধ করা, এটা আসলে কোচের সাইড করা বা কোচের ব্যাপারে ডিসিশন নেওয়া, আমি প্রথমে বলছি এটা ম্যানেজমেন্টের ইস্যু, না। বাট আপনাদের দুজনের বক্তব্যেই মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবলে হাই টাইম এসেছে, যখন আসলে কোচ সহ কোচিং প্যানেল নিয়েও কাজ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ মামুনুল, থ্যাংক ইউ রিফাত মাসুদ ফর বিং উইথ আস। খেলার ডে ছিল আমার কাছে, আবারও দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার।